আজকে পৃথিবীর মধ্যে একটি বিরল ঘটনা বাংলাদেশে ঘটেছে যে কোন অনেক স্বৈরাচার সরকারের পতন হয়েছে, কিন্তু এভাবে সবাই পালিয়ে গেছে এমন ইতিহাস আমাদের জানা নাই। বাংলাদেশেও তো আন্দোলনের মুখে কয়েকটা সরকারের পতন হয়েছে। এরশাদ 9 বছর ক্ষমতায় ছিল স্বৈরাচারী কায়দায়, আন্দোলনের মধ্যে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে এরশাদের পতন হয়েছিল, কিন্তু এরশাদ তো দেশ থেকে পালায়নি, তার মন্ত্রী পরিষদও পালায় নাই, তার এমপিরাও পালায় নাই। বিএনপিও 3বার ক্ষমতায় ছিল এবং তারা 2বার আন্দোলনের মুখে তাদেরকে পদত্যাগ করতে হয়েছিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনিও কিন্তু আন্দোলনের মুখে পদত্যাগ করেছিলেন, তিনি তো দেশ থেকে পালান না, তিনি লক্ষ মানুষের সামনে পদত্যাগ করেছেন, নিরাপদে ছিলেন। তার কোন নেতারা তাদেরকে দেশ থেকে পালাতে হয় না, দেশ থেকে পালাতে হয় নাই। তাহলে এই বর্তমান ফ্যাসিস্ট, এই বিগত আওয়ামী সরকার, এই সরকার প্রধান শেখ হাসিনা, সে দেশ থেকে পালিয়েছে এবং তার সকল নেতা কর্মী এবং তার এমপি মন্ত্রী যারা ছিল সবাই পালিয়েছে। কে কোথায় গেছে খুঁজে বের করা কঠিন। আপনাদেরকে কেন এভাবে পালাতে হলো? কারণ তারা এত অপকর্ম করেছে, তারা জনগণের সামনে নিজেদেরকে প্রকাশ করার মতো অবস্থা তাদের নাই। শুধু একটা দল 30% 35% ভোট নিয়ে পার্লামেন্ট পুরাটাই দখল করে দেবে, 200-250 আসনে তারা এমপি হবে, পুরা মন্ত্রণালয় তাদের থাকবে, এমন পদ্ধতি আমরা চাই অবসান হোক। একটা দলই পুরা বাংলাদেশের জনগণকে নিয়ন্ত্রণ করবে এমন পদ্ধতি, এমন রাজনৈতিক পদ্ধতি, সাংবিধানিক পদ্ধতির আমরা পরিবর্তন চাই। আজকের এই গণসমাবেশে এর পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী রহমান। মাওলানা গাজী রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. ইসলামী আন্দোলন বাংলাদেশ তেজগাঁও থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই সমাবেশের বিশেষ অতিথি, মঞ্চে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ, তেজগাঁও থানা শাখা নেতৃবৃন্দ, বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ ও সমবেত আমার দেশপ্রেমিক ভাইরা, আজকে বাংলাদেশের একটি পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এখানে আপনাদের সামনে কথা বলছি। আপনারা জানেন আগস্টের 5 তারিখে ইতিহাসের একটি শ্রেষ্ঠতম স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। আমরা দীর্ঘ 16 বছর যাবৎ এই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করেছে। বাংলাদেশের অনেক রাজনৈতিক দল এতে ভূমিকা পালন করেছে। সর্বশেষ বাংলাদেশের ছাত্র সমাজ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুলের ছাত্ররা যখন মাঠে নেমেছে, তারা যখন গুলির সামনে ভোট পেতে দিয়েছে, তখন এই আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করেছে। অতএব আজকে আমি যারা জীবন দিয়ে রক্তের বিনিময়ে এই স্বৈরাচার মুক্ত এই পরিবেশ তৈরি করেছেন, আমি সেই ছাত্র বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সেই জনতার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি
যারা তাদের জীবনের বিনিময়ে আমাদের এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন। আমি সাথে সাথে যে সমস্ত রাজনৈতিক দল বিগত 16 বছর এই জালিমের জুলুমের শিকার হয়েছেন, এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন, গুম খুনের শিকার হয়েছেন এবং কারাবরণ করেছেন, নানাভাবে নির্যাতিত হয়েছেন, দেশ থেকে বাধ্য হয়েছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বন্ধুগণ, আজকে আমরা যদি মনে করি আমাদের কাজ শেষ, এটা বোকামি হবে। গত 2 দিন যাবৎ আপনারা দেখতে পাচ্ছেন এই পতিত স্বৈরাচারের প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে বিভিন্ন অডিও ছাড়ছে। এগুলো ফাঁস হচ্ছে বিষয়টা এমন না, সেই চাকরিতে অডিও ছাড়ছে। আজকে দেখলাম তিনি বলছে তিনি নাকি যথাযথভাবে পদত্যাগ করেন নাই, তার তো পদত্যাগ করার প্রয়োজন নাই, তিনি পালিয়েছেন। তিনি বলছেন সাংবিধানিক ভাবে তিনি এখনো প্রধানমন্ত্রী, কারণ সাংবিধানিক ভাবে তার পদত্যাগ হয় না। বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার কিন্তু কোনো ব্যবস্থা নাই, আছে? বাংলাদেশের সংবিধানে দেশের সব মন্ত্রী এমপিরা পালিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। অতএব আপনারা তো অসাংবিধানিক ভাবে নির্বাচিত হয়েছে, আপনার প্রধানমন্ত্রীও হয়েছিলেন অসাংবিধানিক ভাবে, আপনার মন্ত্রী পরিষদও ছিল অসাংবিধানিক, আপনার পার্লামেন্টও ছিল অসাংবিধানিক। অতএব আপনি নিজেকে প্রধানমন্ত্রী দাবি করবেন আর আমরা মেনে নিব, দেশের মানুষ মেনে নিবে, এত কথা মনে করার তো কোনো কারণ না। গোটা দুনিয়ার কেউ আপনাকে এখন প্রধানমন্ত্রী বলে না। আপনি নিজে যতই বলেন, ষড়যন্ত্র যতই বলেন, এগুলো এগুলো আমরা বুঝি না। তিনি কি চান? আসলে তিনি চান বাংলাদেশে একটি গৃহযুদ্ধ লাগুক। কারণ আওয়ামী লীগের নেতারা বলেছেন, আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা বলেছিলেন যে তারা যদি ক্ষমতা ছাড়ে তাহলে 10 লক্ষ লোক মারা যাবে। এবং আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ বলেছেন যেদিন ক্ষমতা ছাড়বে মোল্লাকেই নাকি 1 লক্ষ লোক খুন হবে। আচ্ছা, আপনারা বলেন দেখি, এই অভ্যুত্থান 5 আগস্টের অভ্যুত্থানের পরে আওয়ামী লীগের কোন বড় নেতা কি মারা গেছে? আওয়ামী লীগের কোন নেতা কি মারা হয়েছে? না। কারণ তারা যে বলেছিল লক্ষ লক্ষ মারা যাবে, এটা তারা বলেছিল নিজেদের চরিত্রের উপর নির্ভর করে। যে আজকে যদি আওয়ামী লীগ থাকতো আর অন্য কোন সরকার এরকম জীবন নির্যাতন করতো, আওয়ামী লীগ যদি তাদেরকে ক্ষমতা থেকে নামাইতো, তাহলে হয়তো পরের দিন 1 লক্ষ লাশ করতো। কিন্তু যেহেতু আওয়ামী লীগের মতো বর্বর শক্তি কিন্তু অন্যরা না, তারা অন্যদেরকেও বর্বর মনে করেছে, অন্য রাজনৈতিক দলকে তাদের মতো বর্বর অসভ্য মনে করেছে, ছাত্রদেরকে তারা বর্বর অসভ্য মনে করেছে। কিন্তু দেখা গেল কি, আসলে বাংলাদেশ 5 আগস্টের পরে তেমন কোন সংঘাত হয় নাই, মারামারি হানাহানি তেমন হয় নাই। যা হয়েছে এটা অতীতে স্বৈরাচার পতনের পরে যা হয়েছিল এর চেয়ে বড় কিছু হয় না। তারা বলেছিল তারা বাঁচতে পারবে না, যারা দেশ থেকে পালিয়েছে, এবং তিনি বলেছেন তিনি পদত্যাগের সুযোগ পান নাই। আসলে এটা মিথ্যা কথা। সে পরিকল্পিত ভাবে দেশ থেকে সে চলে গেছে, দেশ থেকে পালিয়েছে, পরিকল্পিত। কারণ আপনারা জানেন এই 2-3 দিন আগেই বাংলাদেশে তার যত আত্মীয় স্বজন শেখ পরিবারের যারা আছে সবাই কিন্তু একে একে দেশ ছেড়েছিল। 5 তারিখের আগেই শেখ পরিবারের সবাই দেশ ছেড়েছিল। ঢাকা দক্ষিণের মেয়র, যুবলীগের সভাপতি, তারপরে শেখ সেলিম, এই সমস্ত যারা ছিল শেখ পরিবারে, তাদের গোষ্ঠী বাল বাচ্চা যারা ছিল সব কিন্তু শেখ হাসিনা 5 তারিখ পালানোর আগেই দেশ থেকে পালিয়েছে। তাহলে তারা কেন পালালো? তাহলে বুঝা গেল তারা পালিয়েছে পরিকল্পিত ভাবে।
শেখ হাসিনা জানে না সে পালাবে, এই জন্য তাদেরকে বলেছে তোমরা দ্রুত দেশ ছাড়ো। সে অপরিবর্তন বিধানে যায় না। অতএব এখন যেটা বলছে পদত্যাগ সুযোগ পায় নাই, আপনার পদত্যাগ করা লাগবে না। আপনার অবৈধ ছিলেন, আপনার পার্লামেন্ট অবৈধ ছিল, আপনার মন্ত্রী পরিষদ অবৈধ ছিল। অবৈধ জিনিসের পদত্যাগ লাগে না, আপনার পদত্যাগের প্রয়োজন নাই। আর আপনাকে ষড়যন্ত্র করছেন, আমরা সজাগ সতর্ক আছি। আওয়ামী বিরোধী আন্দোলনে যারাই ভূমিকা পালন করেছে আমরা সবাই ঐক্যবদ্ধ, একটা প্রশ্ন আমরা ঐক্যবদ্ধ, এই জালেমের বিরুদ্ধে, এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, আমাদের মধ্যে দলের ভিন্নতা থাকতে পারে, আদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু জালেমের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। মনে করেন না আমরা এখন মাঠে ময়দানে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলতেছি, এই ফাঁকে আপনারা পুনর্বাসিত হয়ে যাবেন, এই চিন্তা করেন না। আমরা এক একটা গ্রুপ, এক একটা রাজনৈতিক দল আমরা আমাদের কথা বলবো, আমরা একে অপরের সমালোচনা করবো, এটা আগেও করেছিলাম, সামনেও করবো। এর অর্থ এই না যে আপনারা সুযোগ দেওয়া করবেন, আপনাদেরকে সুযোগ দেওয়া হবে না। একবার তারা আনসারদের পুরস্কারিতে মাঠে নামিয়েছিল, আরেকবার তারা ভর করেছিল সংখ্যালঘুদের উপর, এখন তারা আবার ভিন্নভাবে শ্রমিকদেরকে উত্তেজিত করছে। আমার শ্রমিক ভাইদের অনুরোধ থাকবে, এই স্বৈরাচারের আপনারা পা দেবেন না। এরা কিন্তু দেশকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছে। এরা এদেশ ভালোভাবে চলুক, এদেশের অর্থনীতি এগিয়ে যাবে, তারা চায় না। তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা ভারতের কাছে বন্ধক দিয়েছিল, ভারতের কাছে তারা বন্ধক দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর অশেষ মেহেরবানিতে তারা কামিয়াব হতে পারে নাই। ভারত আজকে অসন্তুষ্ট, তারাও উস্কানি দিচ্ছে বিভিন্নভাবে বাংলাদেশের ইন্ডাস্ট্রিগুলো অশান্ত করার জন্য ভারতীয় চক্রান্তে এবং হাসিনার দোষরকে উস্কানিতে আজকে বিভিন্নভাবে আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিগুলো, বিশেষ করে মৎস্য কারখানাগুলো, ওষুধ কারখানাগুলো এবং বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রিগুলো তারা অশান্ত করে চলছে। এই প্রতিষ্ঠানগুলো আমাদের দেশের উন্নতি অগ্রগতির জন্য শিল্পকে আমাদের টিকিয়ে রাখতে হবে, মিল ফ্যাক্টরিগুলোকে আমাদের টিকিয়ে রাখতে হবে। আমাদের শ্রমিক ভাইদের হয়তো অনেক বঞ্চনা আছে, অতীত সরকার তাদেরকে শোষণ করেছে এবং সরকারের যে সমস্ত পরিবাররা ছিল, সরকারের কিছু ব্যবসায়ী ছিল, তারা অবৈধভাবে সরকারকে ক্ষমতায় থাকার জন্য তারা টিকিয়ে রেখেছে। এই সমস্ত ব্যবসায়ীরা শ্রমিকদেরকে জিম্মি করে রেখেছিল, শ্রমিকদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছিল, তাদের প্রকৃত পাওনা তারা পরিশোধ করে নাই। এই জন্য শ্রমিক ভাইদের অনেক দাবি দাওয়া আছে, কিন্তু আমি অনুরোধ করব, এই সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন আপনাদের বঞ্চনা দাবি দেওয়া যা আছে আমরা সেগুলো অবশ্যই বিবেচনা করবো, পর্যায়ক্রমে এটা বাস্তবায়নের চেষ্টা করা হবে, কিন্তু কেউ আপনার ধ্বংসাত্মক কাজে লিপ্ত হবেন না। শ্রমিক ভাইদের প্রতি অনুরোধ করবো, আপনারা কেউ নিজেদের ফ্যাক্টরি যেখান থেকে আপনাদের পরিবার চলে, আপনাদের সংসার চলে, আপনারা নিজেরা খেয়ে বেঁচে থাকেন, এটাকে কেউ ধ্বংস করবেন না। তাই আমার আজকে পৃথিবীর মধ্যে একটি বিরল ঘটনা বাংলাদেশে ঘটেছে, যে কোন অনেক স্বৈরাচার সরকারের পতন হয়েছে, কিন্তু এভাবে সবাই পালিয়ে গেছে এমন ইতিহাস আমাদের জানা নাই। বাংলাদেশেও তো আন্দোলনের মুখে কয়েকটা সরকারের পতন হয়েছে অতীতে, এরশাদ 9 বছর ক্ষমতায় ছিল স্বৈরাচারী কায়দায়, আন্দোলনের মধ্যে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে এরশাদের পতন হয়েছিল, কিন্তু এরশাদ তো দেশ থেকে পালায়নি, তার মন্ত্রী পরিষদও পালায় নাই, তার এমপিরাও পালায় নাই। বিএনপিও 3বার ক্ষমতায় ছিল এবং তারা 2বার আন্দোলনের মুখে তাদেরকে পদত্যাগ করতে হয়েছিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনিও কিন্তু আন্দোলনের মুখে পদত্যাগ করেছিলেন, তিনি তো দেশ থেকে পালান নাই।
তিনি লক্ষ মানুষের সামনে পদত্যাগ করেছেন, নিরাপদে ছিলেন। তার কোন নেতারা তাদেরকেও দেশ থেকে পালাতে হয় নাই, তার মন্ত্রী পরিষদকেও দেশ থেকে পালাতে হয় নাই। তাহলে এই বর্তমান ফ্যাসিস্ট, এই বিগত আওয়ামী সরকার, এই সরকার প্রধান শেখ হাসিনা, সে দেশ থেকে পালিয়েছে এবং তার সকল নেতা কর্মী এবং তার এমপি মন্ত্রী যারা ছিল সবাই পালিয়েছে। কে কোথায় গেছে খুঁজে বের করা কঠিন। আপনাদেরকে কেন এভাবে পালাতে হলো? কারণ তারা এত অপকর্ম করেছে, তারা জনগণের সামনে নিজেদেরকে প্রকাশ করার মতো অবস্থা পাবেন না। শুধু একটা দল 30% 35% ভোট দেওয়া পার্লামেন্ট পুরাটাই দখল করে দেবে, 200-250 আসনে তারা এমপি হবে, পুরা মন্ত্রণালয় তাদের থাকবে, এমন পদ্ধতি আমরা চাই অবসান হোক। একটা দলই পুরা বাংলাদেশের জনগণকে নিয়ন্ত্রণ করবে এমন পদ্ধতি, এমন রাজনৈতিক পদ্ধতি, সাংবিধানিক পদ্ধতির আমরা পরিবর্তন চাই। এই জন্য আমরা রাজনৈতিক সংস্কার চেয়েছি, এই জন্য আমরা নির্বাচনী ব্যবস্থা সংস্কার চেয়েছি, এই জন্য আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমের পিআর পদ্ধতি, সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন চেয়েছি। যে পদ্ধতির নির্বাচনে বাংলাদেশের সকল ভোটারদের প্রতিনিধি পার্লামেন্টে থাকবে, সবার প্রতিনিধি থাকবে, শ্রমজীবী পেশাজীবী মানুষের প্রতিনিধি থাকবে, ইসলাম কর্মীদের প্রতিনিধি থাকবে, জাতীয়তাবাদীদের প্রতিনিধি থাকবে এবং সংখ্যালঘুদের প্রতিনিধি থাকবে। সকল শ্রেণী পেশার মানুষের প্রতিনিধি পার্লামেন্টে থাকবে। পার্লামেন্ট তাহলে একটা জাতির একটা প্রতিচ্ছবি, সকল শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব থাকবে। আর একটা দল পুরো পার্লামেন্ট দখল করে বাংলাদেশের সবকিছু উৎপাদ করে খাবে, এমন অবস্থা আমরা অবসান চাই। বিগত 53 বছরের যে রাজনীতি ছিল, যে জিজ্ঞাসার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, এই প্রতিহিংসার রাজনীতি, জিজ্ঞাসার রাজনীতি, লুটপাটের রাজনীতির আমরা অবসান চাই। আমরা এককভাবে ইসলামী আন্দোলন ক্ষমতায় যাবো এটা আমরা চাই না। আমরা চাই বাংলাদেশের নাগরিক সবাই যাতে ক্ষমতার অংশীদারিত্ব পায়, সবাইকে নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই। একটা দল শুধু ক্ষমতায় দিয়ে সবাইকে জিম্মি করে রাখবে এমন ব্যবস্থাকে আমরা পরিবর্তন চাই। তাতে কি হবে? বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা হবে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হবে, অগ্রগতি হবে, ভাঙচুর লুটপাট এগুলো হবে না, আর রাজনৈতিক প্রতিহিংসা হবে না। আবার কোথায় কোথায় কোন রাজনৈতিক দল রাস্তাঘাট অবরোধ করতে পারবে না। কথা বলবে সবাই পার্লামেন্টে, যার যত কথা আছে, যার যত দাবি আছে, সব নিয়ে কথা হবে হলো পার্লামেন্টে। রাজনীতিকে পার্লামেন্টে নিয়ে যেতে হবে, যাতে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে, যাতে দেশের অর্থনৈতিক উন্নতি টেকসই হয়। আজকে শেখ হাসিনা তিনি সবসময় একটা কথা বলেছেন যে উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছেন। তো উন্নয়ন কতটুকু হয়েছে? এখন তো উন্নয়নের আমল নাম আমরা দেখতেছি, তাই না? সবগুলো বড় বড় প্রকল্প নিয়েছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করার জন্য। আজকে বাংলাদেশের জনগণের ঋণ হলো, বাংলাদেশের ঋণ হলো 18 লক্ষ কোটি টাকা। বুঝছেন কি? 18,000 না, কত কোটি টাকা? 18 লক্ষ কোটি টাকা ঋণ বলে এই সরকার, এই বিগত সরকার পালিয়েছে। মানুষের কাঁধে, জনগণের কাঁধে 18 লক্ষ কোটি টাকা ঋণ চাপিয়ে দিয়ে তারা দেশ থেকে পালিয়েছে। এরা যদি আবার পুনর্বাসন হতে না পারে, সবাইকে সতর্ক থাকতে হবে। এদের কেউ ষড়যন্ত্র করতে না পারে, সবাইকে সতর্ক থাকতে হবে। দেখেন, তারা এমন একটা কায়দা করেছিল, মনে হয় কিয়ামত পর্যন্ত তারা পুরো কায়দা প্রশাসন পুরো তারা নিজেদের মতো করে সাজিয়েছিল। এক স্তর না, 2 স্তর 3 স্তর 4 স্তর প্রশাসন সব ওই রকম সাজিয়েছিল। এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এই বিগত 2 দিন আগে ভাষণ দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছিলেন যে প্রশাসন পুরোপুরি ধ্বংস করে ফেলেছে। তার মানে রাষ্ট্রটাকে ঠিকভাবে চালাবে এই ব্যবস্থা রাখে নাই। তারপরে
বিচার ব্যবস্থা দেখেন পৃথিবীর ইতিহাসে নাই সরকার পতনের পরে দেশের প্রধান বিচারপতি দেশ ছেড়ে ভাগে পলায়, এটা নাই। প্রধান বিচারপতি হয়ে গেছে। শুধু প্রধান বিচারপতি ভাগ্যের বিষয়টা এমন না, আপিল বিভাগের সব বিচারপতি তারা পদত্যাগ করেছে। তারপরে বাংলাদেশ গভর্নমেন্টের গভর্নর তিনি পলাইলেন, কারণ হলো তিনি বাংলাদেশ ব্যাংকটাকে পরিবারের হাতে জিম্মি করে দিয়েছিল, দেখেছিল। মানে এই শেখ পরিবার তারা যেভাবে টাকা চাইছে এভাবে দিয়েছিল, ৬০,০০০ কোটি টাকা ছাপাইছে তাদের জন্য। প্রধান উপদেষ্টা বলেছে, শুনেছেন না? এখন জিনিসপত্রের দাম কেন এত বেশি, মূল্যস্ফীতি কেন এত বেশি, মুদ্রাস্ফীতি কেন? কারণ হলো ৬০,০০০ কোটি টাকা তারা নিজেরা ছাপাইছে। এই শেখ হাসিনা এই ভাইয়া যাওয়ার আগে এই কাজ করেছে। তারপরে বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, অর্থ ব্যবস্থা ধ্বংস করেছে, ব্যাংক লুটপাট করেছে এবং বাংলাদেশের সবগুলো মিডিয়া তারা নিয়ন্ত্রণ করেছে। মানে ক্ষমতায় থাকার জন্য যতগুলো কলকব্জ আছে সব তাদের দখলে ছিল। বিরোধীদের হাতে তো কিছুই ছিল না, বিরোধীদের হাতে কিছুই ছিল না, জনগণের হাতে কিছুই ছিল না, সব তাদের নিয়ন্ত্রণ ছিল। কোথায় গেল আপনাদের মিডিয়া, কোথায় গেল মিডিয়া, কোথায় প্রশাসন, কোথায় বিচার ব্যবস্থা? যাই হোক, এত কিছু করে তারা ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, কারণ তারা জনগণের বিরুদ্ধে গিয়েছিল, দেশের বিরুদ্ধে গিয়েছিল। দেশবন্ধী কোন শক্তি, জনগণের বিরুদ্ধে কোন শক্তি এই দেশে বেশি দিন চিরস্থায়ী হয় না। যাই হোক ভাইরা আমার, সামনে নির্বাচন আসবে, আপনারা কি এরকম প্রেসিডেন্টদের ক্ষমতা দিবেন? আপনারা এই দেশটা যাতে শান্তিতে থাকতে পারে, মানুষের অধিকার ফিরে পায়, এই জন্য ভালো মানুষকে আপনার পার্লামেন্টে পাঠাবেন। ভালো মানুষকে যদি পার্লামেন্টে পাঠান, ভালো সরকার যদি গঠিত হয়, তাহলে সকলের জন্য ভালো হবে, দেশের জন্য শান্তি হবে। আমরা চাই ভালো মানুষ নির্বাচিত পার্লামেন্টে যাক এবং আমরা একটি সকলে মিলে একটি জাতীয় সরকার আমরা গঠন করে দেশ পরিচালনা করতে চাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আজকের প্রোগ্রামে যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ।